আমার এই ভিডিওটি আসলে আমি এই পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওর থেকে আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আমার এই ভিডিওটাকে আমার সেরা ভিডিও হিসেবে মনে করছি। তাই প্রত্যেককে আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃত স্বাধীনতা বিরোধী দল আসলে কোনটি? আওয়ামী লীগ, বিএনপি নাকি জামাত? আজকে আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণরূপে নিরপেক্ষ দৃষ্টিতে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে পৃথিবীতে আসলে নিরপেক্ষ লোক খুব কম রয়েছে, এবং সত্য কথা বলা লোক আপনি খুব কম পাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দল কেনা হয় এবং ব্যক্তি কেনা লোক হয়। আর আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব খুব কম হয়। এর মূল কারণ হচ্ছে, আমি যদি কোনো দলের পক্ষে শুধুমাত্র সেই দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে যদি কথা বলি এবং মন্দ জিনিসগুলো নিয়ে যদি কথা না বলি, তাহলে আমি সেই দলের লোক হয়ে যাব। আর বেশিরভাগ ক্ষেত্রে যারা এই ইউটিউব চ্যানেলগুলোতে কথা বলে, তারা কিন্তু যে কোনো একটা দলের নির্দিষ্ট দলের দালালি করে। আর আমি নির্দিষ্ট দলের দালালি না করার কারণে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কম হয়, এবং কি যারা আওয়ামী লীগ করে তারা মনে করে আমি জামাত করি, যারা জামাত করে তারা মনে করে আমি আওয়ামী লীগ করি, আবার অনেকে বলে আমি বিএনপি করি, আবার অনেকে মনে করে যে আমি জাতীয় পার্টি করি। আসলে নিরপেক্ষ কথা বললে আসলে প্রত্যেকটা দলের কর্মীদের কাছে আসলে সে অন্য দলের কর্মী মনে হয়। এর প্রমাণ হচ্ছে, বাংলাদেশে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সমালোচনা সবচাইতে বেশি হয়, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ মনে করে তার চাইতে জাহেল আর কেউ নেই, এবং বাংলাদেশের সবচাইতে বড় প্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা, এবং তার চাইতে নিকৃষ্ট কোনো লোকও হয় না। এখন যারা আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনাকে ভালোবাসে, এই লোকগুলোর কাছে শেখ হাসিনা বাংলাদেশের সবচাইতে ভালো লোক, এবং সে সবচাইতে যোগ্য লোক হিসেবে বিবেচিত হবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আবার যারা জামাতকে ভালোবাসে, জামাতের যত দোষ আছে এই দোষগুলো তাদের চোখে পড়বে না। আবার যারা বিএনপি করে, বিএনপির কোনো দোষ তাদের চোখে পড়বে না, সব কিছুই তাদের কাছে ভালো লাগবে, কেউ স্বার্থের জন্য আর কেউ এমনিতেই। মূল কথাটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দল কানা, আর এই কারণে সত্য কথাগুলো শুনলে আসলে প্রত্যেকের কাছেই তিতা লাগে। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আমার এই চ্যানেলে সবসময় সত্যটা বলার চেষ্টা করব, এবং সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলার চেষ্টা করব। সেটা যেই দলের বিরুদ্ধে যাক, অথবা আমার পছন্দের কারো যদি বিরুদ্ধেও যায়, তাও আমি সেটা করব। আর আরেকটা কথা বলি, আমি যেহেতু সম্পূর্ণরূপে এখন ইসলামিক মাইন্ডের একজন ব্যক্তি, তাই আমি সবচাইতে বেশি সমালোচনা করব আলেমদেরকে নিয়ে বা ইসলামিক দলগুলোকে নিয়ে। এর কারণ, আপনি যাকে বেশি ভালোবাসবেন তার ভুলগুলো যদি আপনার চোখে পড়ে, সেটাকে নিয়ে আপনি সমালোচনা সবচাইতে বেশি করবেন। তাই ইসলামিক দলগুলোর সমালোচনা আমি সবসময় একটু বেশি করব। আর এর জন্য যদি ইসলামিক দলের নেতাকর্মীরা আমার সমালোচনা করেন, আমাকে গালাগালি করেন, যাই করেন, তারপরেও আমি আসলে ইসলামিক দলগুলোর সমালোচনা এবং আলেমদের সমালোচনা সবচাইতে বেশি করব। এর কারণটা আসলে আমি একটু খুলে ব্যাখ্যা করি। মনে করেন, বাংলাদেশে যারা কওমি মাদ্রাসার আলেম এবং যারা কওমি মাদ্রাসার আলেমদেরকে আসলে খুব সম্মান করেন, ভালোবাসেন, তাদের কাছে কওমি মাদ্রাসার যেসব বড় বড় আলেমরা রয়েছে, তারা কিন্তু তাদের অত্যন্ত প্রিয়, এবং তারা যদি আসলে কোনো অপরাধও করে, সেই অপরাধটা যদি কেউ বলে, সে কিন্তু এটা মেনে নেবে না, এবং তার অপরাধগুলোও সে কখনো অপরাধ হিসেবে গণ্য করবে না। যেমন এই যে শাপলা চত্বরে যেই ঘটনাটা ঘটেছে 5 মে, এই ঘটনাকে নিয়ে বর্তমানে আসলে ফেসবুক, ইউটিউবে আসলে নানা রকম আলোচনা হচ্ছে যে শাপলা চত্বরের যেই হত্যাযজ্ঞ হয়েছে এটার বিচার করতে হবে। বাস্তবিক অর্থে এই শাপলা চত্বরের যে ঘটনাটা ঘটেছে, এর বিচার কি আসলে এই শাপলা চত্বরে যারা নেতৃত্ব দিয়েছে তারা কি আদৌ চেয়েছে কখনো? এই শাপলা চত্বরে কিন্তু আমি সেদিন উপস্থিত ছিলাম, এবং সেই শাপলা চত্বরের ঘটনায় আসলে কি কি ঘটেছে, আমার আশেপাশে কি কি ঘটেছে, সেটা আমি নিজেই সাক্ষী। অতএব আমার অন্য কারো ব্যাখ্যা শোনার প্রয়োজন নেই, এবং সেটা আমি
আজকে আলোচনা করব না। কিন্তু এই যে 5 মে যখন শাপলা চত্বরের এই ঘটনাটা ঘটেছে, ওই দিন আসলে কি ঘটেছিল আপনারা দেখেছেন যে আল্লামা শফি সাহেব হুজুরকে আসলে প্লেনে করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু সেদিন কিন্তু বাবুনগরীকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, বা তিনি যেই ব্যাখ্যাগুলো দিয়েছেন সেই ব্যাখ্যায় আসলে নানা রকম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এবং কি বাবুনগরী সাহেবকে আসলে পঙ্গু করে দেওয়া হয়েছে, এটাও তিনি দাবি করেছেন। এখন একটু যদি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে সেদিন শফি সাহেব হুজুরকে প্লেনে করে সম্মানের সাথে চট্টগ্রাম পাঠিয়ে দেয় আর বাবুনগরী সাহেবকে নির্যাতন করে। এর পরের ঘটনাটা যদি আপনারা একটু চিন্তা করেন এবং গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে আহমদ শফি সাহেব হুজুরের ছেলে আনাস মাদানী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই আনাস মাদানী সহ আহমদ শফি সাহেব হুজুর সহ সবাই মিলে কিন্তু এই শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল। তাহলে এই ঘটনাকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনারা কি বুঝবেন যে আনাস মাদানী হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আবার শফি সাহেব হুজুরকে সম্মানের সাথে চট্টগ্রাম পাঠানো হলো, আবার এই আহমদ শফি সাহেব হুজুরকে আসলে বসিয়ে রেখে আবার এই শেখ হাসিনাকে আসলে কৌমি জননী উপাধি দিয়েছে। কারা দিয়েছিল? সেই আলেমরাই, যারা এই শাপলা চত্বরে ছিল, ঠিক সেই আলেমরা। তাহলে শাপলা চত্বরে যাদেরকে হত্যা করার অভিযোগ রয়েছে এই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেই লোকগুলোর আসলে কি হলো এবং সেই লোকগুলো যে নিহত হলো তারা কেন হলো, কার নেতৃত্বে হলো? এই হেফাজতে ইসলামের যে ডাকটা দিয়েছে তার নেতৃত্বে কে ছিল? আহমদ শফি সাহেব হুজুর ছিল এবং ওনার নেতৃত্বে আবার শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেওয়া হয়েছে। এরপর যখন আহমদ শফি সাহেব হুজুরকে নিয়ে অনেকে সমালোচনা করা শুরু করেছে যে তিনি আসলে আওয়ামী লীগের দালালি করছে বা তিনি দালালি করছেন, তখন কিন্তু এই কৌমি আলেমরা যারা আসলে এই শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেওয়াকে আসলে পছন্দ করেনি বা এইটাকে সমর্থন করেনি, সেই জাতীয় যেসব কৌমি আলেমরা ছিল তারা কিন্তু ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করেছে যে আহমদ শফি সাহেব হুজুর আসলে বয়সের কারণে তিনি এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এবং কি তিনি কোনো কথা বুঝেনও না ঠিক মতে, আর এই কারণে ওনার সন্তান ওনাকে আসলে প্রভাবিত করে সেখানে নিয়েছিল। তার মানে কি দাঁড়ায় যে আহমদ শফি সাহেব হুজুরকে যারা অনেক বড় আলেম মনে করে বা তার ছাত্র যারা এমনকি এই কওমি মাদ্রাসার যারা আলেম রয়েছেন তারা কিন্তু এই শফি সাহেব হুজুরকে দোষারোপ করতে চান না, কারণ তারা চান যে কোনো ব্যাখ্যা করে যে কোনোভাবে শফি সাহেব হুজুরকে আসলে ফ্রেশ ইমেজে দেখাতে হবে এবং তাকে আসলে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। তার মানে কি দাঁড়ায়, আসলে কি এই লোকগুলো নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলছে? কিন্তু সেই জায়গায় অন্য যেই সব আলেমগুলো ছিল সেই আলেমদেরকে কিন্তু আওয়ামী লীগের দালাল বলা হয়েছে। আবার আসেন, জামাত ইসলামী কিন্তু শাহবাগীদের বিচার চাইছে এবং শাহবাগীদের বিচারের দাবিতে এখন উত্তাল হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ। কিন্তু বাস্তবিক অর্থে এই শাহবাগে উপস্থিত ছিল কারা? যেসব বামপন্থী নেতারা উপস্থিত ছিল, যেমন জুনায়েদ সাকিবদের মতো যারা আছে, এদের বিচার কি আদৌ করা সম্ভব? এখন এই বাংলাদেশ সরকারে এবং এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই জুনায়েদ সাকিরা কিন্তু অনেক লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত মারাত্মক প্রভাবশালী আছেন। শুধুমাত্র শেখ হাসিনা নেই বা আওয়ামী লীগ ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতার কাছাকাছি কিন্তু এই শাহবাগীরা কিন্তু এখনো আছে। এবং এই শাহবাগে আবার উপস্থিত ছিল কারা? আলেমদের মধ্যে উপস্থিত ছিল কওমিদের অনেক বড় আকাবির ফরিদউদ্দিন মাসুদ। এই ফরিদউদ্দিন মাসুদ আবার তাবলিগ জামাতের দ্বন্দ্বে আসলে এই যে জুবাইর গ্রুপদের উপর যে আক্রমণ করেছিল সাদ গ্রুপরা, সেই অভিযোগেও কিন্তু অভিযুক্ত। এরপরেও আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর হঠাৎ করে এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে চরমনায়ের পীর সাহেব কিন্তু বক্তব্য দিয়েছেন এবং এমন বক্তব্য দিয়েছেন যে ফরিদউদ্দিন মাসুদের মতো আল্লাহওয়ালা কোনো ব্যক্তিই নাই। চরমনায়ের সাথে জামাতের যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং যে জোট তৈরি হচ্ছে, এই জোটের কারণে আসলে ফরিদউদ্দিন মাসুদের বিচার কি আদৌ করা সম্ভব? কারণ এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে ইসলামিক দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল এই চরমনায়ের পীর কিন্তু
এক পায়ে খাড়া হয়ে আছেন এবং কি তাকে কিন্তু এই চরমনায় কিন্তু শেল্টার দিবে। মূল কথাটা হচ্ছে, যখন তার পছন্দের কেউ যখন অপরাধ করে, সেই অপরাধকে যে কোনো মূল্যে আসলে সাফাই দেওয়ার জন্য সবাই কিন্তু রেডি থাকে। আবার বিরোধী দলের লোক যদি সামান্যতম অপরাধ করে, সেটাকে কিন্তু অনেক বড় করে দেখানো হয়। মানে যাকে সে অপছন্দ করে, সে ব্যক্তি যদি ছোটোখাটো অপরাধ করে এবং সেটাকে ব্যাখ্যা করে অনেক বড় করে দেখানো হয়। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। মূল কথাটা হচ্ছে যে নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলা এবং নিরপেক্ষ থাকা আসলে অনেক কঠিন জিনিস। এই নিরপেক্ষ থাকাটা আসলেই অনেক কঠিন জিনিস। এটা একমাত্র সত্যিকার অর্থে যারা উদার মন না রাখে, তাদের পক্ষ ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। এখন যেসব আলেমরা আমার সমালোচনা করা শুরু করবেন এই কথাগুলোর বিরুদ্ধে, তারা একবার চিন্তা করেন তো, হজরত ওমরের ছেলে, তার বিচার হজরত ওমর কিভাবে করেছেন। আর আপনারা যখন আপনাদের পছন্দের কেউ যদি হয়, আপনার উস্তাদ হয় এবং আপনাদের কেউ আকাবির হয়, তখন কিন্তু আপনারা তার পক্ষে সাফাই গাওয়া শুরু করবেন। তাহলে কি আসলেই আপনারা নিরপেক্ষ এবং সত্যিকার অর্থে ভালো মানুষ? আসলে না। আর এই জাতীয় লোকরা আমাকে কিন্তু সবসময় গালি দেয় এবং আমাকে ফেসিবাদের দালালও বলে। বাস্তবিক অর্থে আমার কোনো ভিডিওতে আমি কখনো আওয়ামী লীগকে প্রমোট করিনি, কিন্তু সত্য বলতে গেলে কিছু কথা আওয়ামী লীগের পক্ষেও যায়। তাই বলে আমি কিন্তু আওয়ামী লীগের দালাল নই। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে অনেকেই মনে করবেন যে আসলে আমি ইসলামিক দলগুলোর বিরোধী নাকি। বাস্তবিক অর্থে আমি ইসলামিক দলগুলোকে অত্যন্ত ভালোবাসি এবং আমি ইসলামিক দলগুলোকে সমর্থন করি, কিন্তু আমি ইসলামিক দলগুলোর অন্ধ সমর্থক নই। এবার আসি মূল আলোচনায়, যে প্রকৃতপক্ষে স্বাধীনতা বিরোধী দল আসলে কোনটি, আওয়ামী লীগ, বিএনপি নাকি জামাত? আওয়ামী লীগকে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে আসলে স্বাধীনতা বিরোধী দল হিসেবে বলতে পারবেন না, কারণ স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল আসলে কোনো অ্যাঙ্গেল থেকেই বলা যাবে না। কিন্তু আওয়ামী লীগকে স্বাধীনতার চেতনা বিরোধী আপনি হয়তো বলতে পারবেন এবং সেই বিষয় নিয়ে হয়তো আপনি অনেক যুক্তি উপস্থাপন করতে পারবেন এবং আমিও সেই বিষয়ে আসলে কিছু কথা বলবো। আবার বিএনপিকে নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে বিএনপিকেও আপনি স্বাধীনতা বিরোধী দল হিসেবে বলতে পারবেন না, কারণ স্বাধীনতা যুদ্ধে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান। কিন্তু জামাত ইসলামীকে যারা স্বাধীনতা বিরোধী দল বলে, তাদের বলার অনেক যুক্তিকতা রয়েছে, কারণ সত্যিকার অর্থে জামাত কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছে। এটা বাস্তব সত্য এবং চিরন্তন সত্য। কিন্তু জামাত ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা নিয়ে আসলে অনেক বিতর্ক রয়েছে এবং অনেক কথা রয়েছে। কারণ এই যুদ্ধ অপরাধ মামলায় জামাত ইসলামের যেসব নেতাদেরকে আসলে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাদের বিচার করা হয়েছে, এই বিচার কাজ যে স্বচ্ছ ছিল না, এটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট। অতএব আওয়ামী লীগ সরকার তাদের বিচার করতে গিয়ে এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা আসলে ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা প্রমাণ করতে পারেনি। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতা বিরোধী দল হিসেবে জামাতের বিচার করেনি। যদি স্বাধীনতা বিরোধী দল হিসেবে বিচার করত, তাহলে কিন্তু জামাত কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যেত বা নিষিদ্ধ করা যেত। কিন্তু আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল ভিন্ন। এই বিচার কাজটা আসলে আওয়ামী লীগ ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন কৌশলে করেছে। এর কারণ হচ্ছে, এই আওয়ামী লীগের সময় আসলে যুদ্ধ অপরাধীর যে তালিকা করা হয়েছে, এই তালিকার মধ্যে সবচাইতে বেশি লোক পাওয়া গেছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে। মানে আওয়ামী লীগ এই স্বাধীনতা বিরোধী যে স্লোগানগুলো সারা জীবন দিয়ে এসেছে, এই স্বাধীনতা বিরোধী স্লোগানের মধ্যে তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু আসলে এই যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার করা নয়, তাদের উদ্দেশ্যটা ছিল সেখানে রাজনীতি। আর এই কারণে আওয়ামী লীগ কিন্তু তাদের নিজেদের স্বার্থে জামাতের সহযোগিতা নিয়েছিল। সেটা আপনারা দেখেছেন যে শেখ হাসিনা নিজেই গোলাম আজমের কাছে গিয়ে আসলে দোয়া চেয়েছেন। আবার এই রাজনীতির জন্য অনেক স্বাধীনতা বিরোধী লোককে আওয়ামী লীগে জায়গা দিয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিও করেছে অনেক স্বাধীনতা বিরোধী লোক। এমনকি
শেখ হাসিনা তার মেয়েকে বিয়ে দিয়েছে একজন স্বাধীনতা বিরোধী লোকের সন্তানের কাছে। তার মানে কি, স্বাধীনতা বিরোধীর যে স্লোগান আওয়ামী লীগ সবসময় বলে, আসলে তাদের উদ্দেশ্যটা স্বাধীনতা বিরোধীর বিচার করা নয়, এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য। যে বিএনপির কথা বলি, বিএনপি এখন এই মুহূর্তে আসলে হঠাৎ করে আবার জামাতের বিরোধিতা করছে, যে স্বাধীনতা বিরোধী দল জামাত, এবং স্বাধীনতার চেতনা বিক্রি করছে। আবার এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার কিন্তু এই জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। মানে বহুদলীয় গণতন্ত্র যখন প্রতিষ্ঠা করেন, ঠিক সেই সময় জামাতকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এমনকি বিএনপি তাদের ক্ষমতা টিকানোর জন্য এই জামাতের সাথে জোট করেও কিন্তু নির্বাচন করেছে। অতএব এখন যে বিএনপি যেই স্বাধীনতা বিরোধীর যে স্লোগান উঠাচ্ছে জামাতের বিরুদ্ধে, এটাও কিন্তু রাজনৈতিক, এখানে আসলে আদর্শের কোনো স্থান নেই। এবার আসি, আওয়ামী লীগ এবং বিএনপিকে আসলে স্বাধীনতা বিরোধী কোনো দল হিসেবে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে আসলে বলতে পারবেন না, কিন্তু স্বাধীনতার চেতনা বিরোধী কিনা সেটা কিন্তু বলতে পারেন। যেমন 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধটা কেন হয়েছে, এর মূল কারণটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, নাকি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন? এবং শেখ মুজিবুর রহমান যে 6 দফা দিয়েছেন, সেই 6 দফার মধ্যে 1 নম্বর দাবি কি ছিল? নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। মানে এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল টার্নিং পয়েন্ট। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নির্বাচনে জিতেছেন, জিতার পরে পাকিস্তান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হতে দেননি বলেই আসলে এই স্বাধীনতা যুদ্ধের উৎপত্তি হয়। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 6 দফা ছিল, শেখ মুজিবুর রহমান যখন এই স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তখন কি তিনি আসলে এই স্বাধীনতার মূল চেতনায় ছিলেন? যদি সেটা হতো, তাহলে 1973 সালে তিনি যে নির্বাচনটা উপহার দিয়েছেন, সেটা কেন বিতর্কিত হলো? তার মানে কি, স্বাধীনতার চেতনার যে গল্প আমাদেরকে শোনানো হচ্ছে, এই চেতনাটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা করেননি। এমনকি আওয়ামী লীগের বিগত সময়ের যে শাসনামল, এই শাসনামল যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে স্বাধীনতার যে মূল চেতনা, এই চেতনা কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু কখনোই রক্ষা করেনি। আবার বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি অবশ্যই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নিহত হয়েছেন, তাই ওনার আসলে সর্বশেষ পদক্ষেপ কি হতো বা তিনি কি করতেন সেটা জনগণ দেখেনি। কিন্তু বিএনপি বিগত সময়গুলোতে যে রাজনীতি করেছেন, এই রাজনীতি কি সম্পূর্ণরূপে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনার পক্ষে ছিল? এটা যারা বিএনপি সমর্থক রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন। এবার আসি জামাতকে নিয়ে। জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা জামাতের কোনো সমর্থক অস্বীকার করতে পারবে না, এবং এটা চিরন্তন সত্য। কিন্তু বর্তমান সময়ের যে জামাত, এই জামাত এবং জামাতের নেতাকর্মীরা আসলে কি যে রাজনীতিগুলো করছে, এবং বিগত সময়গুলোতে আপনারা জামাতের নেতৃবৃন্দদেরকে আসলে যেভাবে রাজনীতি করতে দেখেছেন, এবং বিএনপির আমলে কিন্তু তারা ক্ষমতার ভাগিদার হয়েছে এবং 2 জন মন্ত্রীও হয়েছে, সবগুলো মিলিয়ে আপনারা যারা জামাতের বিরোধিতা করেন এবং জামাত স্বাধীনতা বিরোধী এই নিয়ে আসলে গলা ফাটাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, জামাত যেই কোয়ালিটিতে রাজনীতি করছে এবং তাদের যে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করছে, এগুলোর মধ্যে আসলে স্বাধীনতার চেতনা বিরোধী কি কি গুণগুলো আপনারা দেখেছেন, সেটা কমেন্টসে জানাতে পারেন। এবার আসি আওয়ামী লীগ এবং বিএনপি, যারা নিজেদেরকে আসলে স্বাধীনতার সপক্ষের দল হিসেবে আসলে মানুষের কাছে উপস্থাপন করছেন এবং নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করছেন, তারা তাদের ক্ষমতাকে টিকানোর জন্য তারা আসলে স্বাধীনতার যেই চেতনা, এটাকে কতটা বিক্রি করে দিয়েছেন। যেমন আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকানোর জন্য ভারতের সহযোগিতায় বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে, এমনকি বাংলাদেশ ভারতের প্রায় অঙ্গরাজ্যে পরিণত হওয়ার মতো। শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য আবরার ফাহাদকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি 2024 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের এমপিরা যেই কথাবার্তাগুলো বলেছে, তারা একে অন্যের সাথে যেই
কথা বলার যে ফোন কলগুলো ফাঁস হয়েছে, সেখানে স্পষ্টভাবে দেখা গেছে অনেকেই বলেছে যে আমি ভারতের প্রার্থী, আমি পরাজিত হতে আসিনি। তার মানে ভারত বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে কন্ট্রোল করেছে এবং বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের স্বার্থগুলো আসলে কিভাবে রক্ষা করা হয়েছিল এবং সেটা কিভাবে করেছে, সেটা কি আসলে বাংলাদেশের চেতনার পক্ষের কোনো কাজ করেছে, বা এটা কি আসলে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনার সাথে আসলে যায়? এটা আওয়ামী লীগের যারা লোক আছেন, যারা আসলে স্বাধীনতার চেতনার পক্ষে বয়ান তোলেন, তাদের কাছে আমার প্রশ্ন। এবার আসি বিএনপির কথা। বিএনপি হঠাৎ করে স্বাধীনতার চেতনার পক্ষে চলে গেল এবং বিএনপির নেতারা আসলে হঠাৎ এই স্বাধীনতার প্রেমী হয়ে গেল। এমনকি জামাতকে আসলে রাজাকার, আলবদর, আলসামা বলা শুরু করেছে, এমনকি স্বাধীনতার বিপক্ষের দল বলছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই জামাতকে ফাঁসে রেখে বিএনপি কি নির্বাচন করেনি? যতদিন পর্যন্ত জামাত বিএনপির সাথে জোটেছিল, ততদিন পর্যন্ত কি বিএনপি এই জাতীয় কোনো বক্তব্য দিয়েছে? বাস্তব কথা হচ্ছে আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি, এবং স্বাধীনতার চেতনার পক্ষের লোক এবং স্বাধীনতার চেতনার বিপক্ষের লোক কারা আসলে আমি এখন পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারি না। সম্মানিত দর্শক, আপনারা যদি আসলে বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানাতে পারেন। সর্বশেষ আমি যেটা বলবো যে আমি নিশ্চিত জানি আমার এই ভিডিওর পর আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জামাত বলেন, প্রত্যেকটা দলের নেতাকর্মী কিন্তু আমাকে অকথ্য ভাষায় গালাগালিও করতে পারেন। কিন্তু তারপরেও আমি সবসময় আমার এই চ্যানেলের মাধ্যমে সত্য কথা বলেই যাব। সেটা যে কারো বিরুদ্ধে যেতে পারে এবং যার বিরুদ্ধে যাক, সেটা আমার পছন্দের ব্যক্তির বিরুদ্ধে গেলেও সেটা আমি বলবো। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।